একটি অবিস্ময়কর প্রতিভা শেক্সপিয়ার। তাকে তার সমসাময়িক সময় থেকেই আজ পর্যন্ত বিভিন্নভাবে তাকে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। আমরা সেটি নিয়েই এখন আলোচনা করব। দেখা যাক, আমরা প্রথমে 16th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরি এই সময়টাকে একটু দেখে নিই, যে সমসাময়িক যেসব ব্যক্তি ওনাকে নিয়ে কথা বলেছেন তার মধ্যে প্রধান এবং প্রথম যার কথা শেক্সপিয়ার নিয়ে বলতেই হয় তার নাম বেন জনসন। বেন জনসন কি রকম লিখেছিলেন, কি বলেছিলেন? বেন জনসন তার সমসাময়িক, তিনি তাকে নিয়ে একটি কবিতাও লিখেছেন। তার মৃত্যুতে তিনি প্রশংসা করেছেন এবং তিনি লিখেছেন যে হি was not of an age but for all age। অর্থাৎ কখনো তিনি পুরনো হবেন না, তবে তিনি কিন্তু সমালোচনা করতেও তিনি দ্বিধাবোধ করেননি। তার সমালোচনা ছিল অতিরিক্ত স্বাধীনতা। শেক্সপিয়ার লিখতে গিয়ে নিয়ম কানুনের তোয়াক্কা করেননি, অর্থাৎ যে ক্লাসিক্যাল নিয়ম সেসব বিষয়কে তিনি কোনো গুরুত্ব দেননি। ক্লাসিক্যাল নিয়ম, ক্লাসিক্যাল রুলস, লিবার্টি, এইগুলো বেশি নিয়েছেন, ক্লাসিক্যাল রুলসগুলোকে ভেঙে দিয়েছেন। তার একটা কথা, সাফলা মিনান্ডাস এরাট, এটি একটি রোমান ফ্রেজ। এই ফ্রেজ বোঝাতে চেয়েছেন যে তার ন্যাচারাল জিনিয়াস, যেটাকে তিনি বিকশিত করেছেন তার নাটকের মাধ্যমে, সেখানে কিন্তু সাফলা মিনান্ডাস এরাট, তাকেও এখানে কিন্তু তাকে সংযত হতে হতো। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এটি একটি ফ্রেজ যেটি আগাস্টাস সিজার ব্যবহার করেছিলেন হ্যাটেরিয়াস পরে একজনকে বিচার করার সময়। তিনি বলেছিলেন যে কোথাও না কোথাও একটা সংযমের প্রয়োজন আছে। ঠিক তেমনিভাবেই শেক্সপিয়ারের রচনায় কোথাও না কোথাও যে অতিরিক্ত স্বাধীনতার ব্যবহার হয়েছে, ক্লাসিক্যাল নিয়মকে তোয়াক্কা করা হয়নি, সেখানে কিছু সংযমের ব্যবহারের প্রয়োজন ছিল বলে মনে করেছেন বেন জনসন। আসি আমরা শেক্সপিয়ারিয়ান ক্রিটিসিজম 17th সেঞ্চুরিতে। এই 17th সেঞ্চুরিতে আমরা যাদের কথা মূলত বলবো তারা হচ্ছেন জন ড্রাইডেন এবং টমাস রাইমার। এই দুজন নিয়ে মূলত আমরা শেক্সপিয়ারিয়ান ক্রিটিসিজমের কথা বলবো 17th সেঞ্চুরি। এবং এদের মূল বিষয় হচ্ছে যে অ্যারিস্টটলিয়ান কনসেপ্ট অফ 3 ইউনিটিস যে কথাটা বলা আছে, সেই অ্যারিস্টটলিয়ান 3 ইউনিটিস সেগুলো কিন্তু এখানে ঠিক মতো করে ব্যবহার করা হয়নি। অর্থাৎ ইউনিটিস অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, এগুলো তিনি যেহেতু সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, সেগুলো নিয়ে সমালোচনা করা আছে। এবং আরও একটি বিষয়, যে মিক্সচার অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, এই বিষয় নিয়েও তাদের কিন্তু পছন্দ হয়নি। অর্থাৎ নিওক্লাসিক্যাল যে শেক্সপিয়ারিয়ান টেস্ট, সেটি কিন্তু মূলত ক্লাসিক্যাল যে টেনেটস তাই নির্ভর। এবং এখানে মিক্সচার অফ ট্র্যাজেডি এবং কমেডি, এই কারণে শেক্সপিয়ারকে সমালোচনা করা হয়েছে। এবং এদের মূল কথা যে ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো এনারা ব্যবহার করেছিলেন, সেগুলো হচ্ছে ডেকোরাম, মরাল ইনস্ট্রাকশন, এগুলোর শেক্সপিয়ারের মিসিং থাকাটা তারা পছন্দ করেননি। মরাল ইনস্ট্রাকশন, ডেকোরাম মিসিং, মরাল ইনস্ট্রাকশন মিসিং, ইউনিটিস মিসিং। ঠিক এই 3টি কারণে শেক্সপিয়ারকে সমালোচনা করা হয়েছে ইন দ্য 17th সেঞ্চুরি।
এবার আসি আমরা 18th সেঞ্চুরি, যেখানে এডিটোরিয়াল ক্রিটিসিজম, অর্থাৎ শেক্সপিয়ার্সের এডিটরসরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এডিটরস অফ শেক্সপিয়ার, তার মধ্যে নিকোলাস রো, আলেকজান্ডার পোপ, লুই থিওবাল্ড, স্যামুয়েল জনসন অ্যান্ড এডমান্ড মেলন। ওনাদের বক্তব্য কিভাবে শেক্সপিয়ারের লেখা দূষিত হয়েছিল বিভিন্ন সময়ে, তাকে কিভাবে শুদ্ধ করা যায়, অর্থাৎ পাঠ শুদ্ধির তারা একটা চেষ্টা করেছিলেন এবং তারা দৃশ্য বিভাজন, অর্থাৎ সিন, এই যে সিন যে বিভাজন, সেই বিভাজনটা তারা দেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ কিভাবে এডিটরসরা চেষ্টা করেছিলেন যে শেক্সপিয়ারের কারেকশন করার চেষ্টা করেছিলেন, তার টেক্সচুয়াল ক্রিটিসিজমের অন্যতম উদাহরণ এরা। তারা চেষ্টা করেছিলেন কিভাবে তারা আনতে পারবেন টেক্সচুয়াল ফাইডেলিটি। তারা অ্যাড করেছিলেন স্টেজ ডিরেকশন, অর্থাৎ স্টেজ ডিরেকশন ওনারা অ্যাড করেছিলেন। তারা অ্যাড করেছিলেন হিস্টোরিক্যাল কনটেক্সট কি হতে পারে, অর্থাৎ এগুলো খুব স্কলাস্টিক স্টাডি, যেখানে গোটা বিষয়টি মিলিয়ে আনার চেষ্টা করা হয়েছে টেক্সচুয়াল ফাইডেলিটি। অর্থাৎ শেক্সপিয়ারের লেখার মধ্যে কিভাবে তিনি অরিজিনাল ভাবনাটা ভেবেছিলেন, সেই অরিজিনাল ভাবনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন আমাদের 18th সেঞ্চুরি টেক্সচুয়াল ক্রিটিকরা, বিশেষত নিকোলাস রো, আলেকজান্ডার পোপ, লুই থিওবাল্ড, স্যামুয়েল জনসন এবং এডমান্ড মেলন। শেক্সপিয়ারিয়ান ক্রিটিসিজমের 19th সেঞ্চুরিতে এসে পৌঁছেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল যিনি, অর্থাৎ পুরো টাওয়ারিং শেক্সপিয়ারিয়ান ক্রিটিক, তিনি হচ্ছেন স্যামুয়েল টেলর কোলরিজ এবং হ্যাজলিট, স্লেগেল প্রভৃতি। তারা মূলত যেটা করার চেষ্টা করেছেন সেটি হলো ক্যারেক্টার স্টাডি, অর্থাৎ চরিত্রের বিশ্লেষণ। এবং এই চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে দেখেছেন যে সেখানে একটি মনস্তাত্ত্বিক ডেপথ আছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যারেক্টার তার একটা মনস্তাত্ত্বিক চিন্তনকে নিয়ে সেই অ্যাকশনটিকে তিনি পরিচালিত করেছেন। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান স্টাডির যে ক্যারেক্টার স্টাডি, সেখানে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি এবং শেক্সপিয়ারকে তারা একজন অর্গ্যানিক জিনিয়াস হিসাবে দেখার চেষ্টা করেছে, অর্থাৎ ফুললি সমস্ত বিষয়গুলো অর্গানাইজড ওয়েতে তিনি করার চেষ্টা করেছেন। এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে ইমাজিনেটিভ স্টাডি, সাইকোলজিক্যাল ডেপথ এবং একটি ফ্রেজ যেটি খুব বিখ্যাত হয়েছে, সেটি হচ্ছে হ্যামলেট অ্যাজ থট ভার্সেস অ্যাকশন। হ্যামলেট অ্যাজ থট ভার্সেস অ্যাকশন, অর্থাৎ ক্যারেক্টার স্টাডির প্রাথমিক দিক নিয়ে এসেছিলেন আমাদের এসটি কোলরিজ, হ্যাজলিট এবং স্লেগেল। ভিক্টোরিয়ান যুগে আমরা লেট 19th সেঞ্চুরিতে দেখব এডওয়ার্ড ডাউডেন এবং এসি ব্র্যাডলি অন্যতম শ্রেষ্ঠ শেক্সপিয়ারিয়ান ক্রিটিক। তারা মূলত ক্যারেক্টার স্টাডির ওপর মোরাল এভলিউশনের উপরে জোর দিয়েছেন এবং কিভাবে ট্র্যাজিক ফ্ল কাজ করেছে সেটাও দেখাবার চেষ্টা করেছেন তাদের ক্রিটিসিজমে। শেক্সপিয়ারকে তারা নৈতিক শিক্ষক হিসেবে দেখেছেন। শেক্সপিয়ারের চরিত্রই যে তার ট্র্যাজেডির মূল বিষয়বস্তু, অর্থাৎ সেটি কোনো হঠাৎ করে ঘটা ঘটনা নয়, এগুলোকে দেখাবার চেষ্টা করেছেন এসি ব্র্যাডলি এবং এডওয়ার্ড ডাউডেন। এবার আসি 20th সেঞ্চুরি ক্রিটিসিজম। 20th সেঞ্চুরি ক্রিটিসিজম মূলত আমরা দেখতে পাই নিউ ক্রিটিক্যাল স্টাডিজ যারা করেছিলেন, বিশেষত টি.এস. এলিয়ট এবং ক্লিয়ান্ট ব্রুকস, তাদের লেখায় আমরা 20th সেঞ্চুরি টেক্সট বা নিউ ক্রিটিক্যাল টেক্সট
যেটা আমরা দেখতে পাই শেক্সপিয়ারিয়ান ক্রিটিসিজমের, সেটি আলোচিত হয়েছে। এবং ওনাদের বিষয়বস্তুর মূল বিষয়বস্তু হচ্ছে যে টেক্সটের আভ্যন্তরীণ গঠন, অর্থাৎ ইন্টারনাল স্টাডি, অর্থাৎ ক্লোজ স্টাডি অফ দ্য টেক্সট। দ্বিতীয় আরেকটা বিষয় তারা বোঝাবার চেষ্টা করেছেন যে টেক্সট বায়োগ্রাফি এবং হিস্ট্রি থেকে আলাদা, অর্থাৎ study of Shakespeare without having any reference to biographical or historical events. Just it should be a close reading. হ্যাঁ, এবং এখানে আমরা বেশ কিছু কয়েকটা কথা টি.এস. এলিয়ট ব্যবহার করেছেন, যেমন অবজেক্টিভ কোরিলেটিভ, অ্যাম্বিগুইটি ব্যবহার করেছেন ক্লিয়ান্থ ব্রুকস। ঠিক এই বিষয়গুলি দিয়ে আমরা আলোচিত হয়েছে শেক্সপিয়ারিয়ান ক্রিটিসিজম। ফলে আমাদের টি.এস. এলিয়ট, ক্লিয়ান্থ ব্রুকস 20th সেঞ্চুরি ক্রিটিসিজমের অন্যতম শ্রেষ্ঠ লেখক। মার্কসিস্ট ক্রিটিসিজম এবং সাইকোলজিক্যাল ক্রিটিসিজম, ফ্রয়েডিয়ান ক্রিটিসিজম, এই দুটি উদ্ভব হয়েছে ইন দ্য মিড 20th সেঞ্চুরি। এবং ফ্রয়েডিয়ান চিন্তাভাবনার যে অবচেতন, অর্থাৎ থিওরিজ অফ সাবকনসিয়াস, দ্য থিওরিজ অফ ইগো, সুপার ইগো, এবং আমরা যেখানে দেখতে পাবো ইডিপাস কমপ্লেক্স ইত্যাদি। তেমনি টেরি ইগলটন প্রভৃতি লেখক যারা মার্কসিস্ট রাইটার, তারা শেক্সপিয়ারকে দেখার চেষ্টা করেছেন শ্রেণী সংগ্রাম ও সামাজিক কাঠামোর দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, বুর্জুয়া শ্রেণী এবং যারা ধনিক বণিক শ্রেণী উচ্চতর কাঠামোতে আছেন তাদের সঙ্গে যে ক্লাস, সেই ক্লাসকে নিয়ে আলোচনা করার মাধ্যমে তারা আলোচনা করেছেন। তাদের কাছে মূল বিষয়বস্তু এলিয়েনেশন আর ইডিওলজি, এই কথাগুলো দিয়ে তারা আলোচনা করার চেষ্টা করেছেন। অর্থাৎ মিড 20th সেঞ্চুরি জাস্ট a revolutionary change has come upon Shakespearean criticism with the help of Marx and Freud. শেক্সপিয়ারিয়ান ক্রিটিক্যাল স্টাডিজের স্ট্রাকচারালিস্ট এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট সময়কাল লেখা। স্ট্রাকচারালিস্ট এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট বলতে আমরা কাদের কথা বলছি? অর্থাৎ এখানে রোলা বার্থ, জ্যাক দেরিদা, এই লেখকদের কথায় আমরা দেখতে পাবো। অর্থাৎ অর্থ একটা ফিক্সড কোনো বিষয়বস্তু নয়, অর্থাৎ মিনিং ইজ নট ফিক্সড, এটা একটা বিষয়। ভাষা নিজেই যেহেতু ফিক্সড নয়, তাহলে কোনো বিষয়ই সঠিকভাবে কোনো অর্থ বহন করে না। তাদের বক্তব্য হচ্ছে ভাষা একটি অস্থির বিষয়বস্তু। এখানে ভাষা নিজেই যেহেতু অস্থির, তাহলে অর্থের মধ্যেও একটা অস্থিরতা দেখতে পাবো। এই ক্রিটিসিজমকে আমরা মোটামুটিভাবে ডিকনস্ট্রাকশন বলি বা ইন্টারটেক্সচুয়ালিটি বলার চেষ্টা করি, যে কিভাবে একটা বিষয় আরেকটা বিষয়কে রেফার করতে পারে। অর্থাৎ ডিকনস্ট্রাকশন এবং ইন্টারটেক্সচুয়ালিটি ছিল আমাদের স্ট্রাকচারালিস্ট এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট লেখকদের মূল বিষয়বস্তু ইন টার্মস অফ শেক্সপিয়ারিয়ান ক্রিটিক্যাল স্টাডিজ। এবার আসি সমকালীন আলোচনা। সমকালীন আমরা যে কন্টেম্পোরারি শেক্সপিয়ারিয়ান ক্রিটিক্যাল স্টাডিজ, তাই নিয়ে আমরা এখানে দেখতে পাবো স্টিফেন গ্রিনব্ল্যাট, যিনি নিউ হিস্টোরিসিজমের প্রবক্তা, বা জুডিথ বাটলার, যিনি জেন্ডার স্টাডিজ অন্যতম পুরোধা ব্যক্তি, তারা এইখানে আলোচনার বিষয়বস্তু হয়ে আসছেন। তারা শেক্সপিয়ারকে মূলত হিস্ট্রি বা জেন্ডার, পাওয়ার এবং নেশন, এগুলোর উপরে ভিত্তি করে তারা আলোচনা করার চেষ্টা করেছেন। অর্থাৎ শেক্সপিয়ারকে একটি কালচারাল কনস্ট্রাক্ট বলে তিনি মনে করেছেন। কালচারাল কনস্ট্রাক্ট, শেক্সপিয়ার একটি সাংস্কৃতিক নির্মাণ। অর্থাৎ স্টিফেন গ্রিনব্ল্যাট, জুডিথ বাটলার প্রভৃতি লেখকরা
আমরা দেখব যে আলোচনা করেছেন মূলত পাওয়ার ডিসকোর্স, অর্থাৎ ক্ষমতা এবং তার ক্ষমতা কিভাবে তার লেখাকে অদলবদল করতে পারে ইত্যাদি, অথবা জেন্ডার কিভাবে তার লেখাকে প্রভাবিত করেছে, এবং পারফরমেটিভিটি করা যাবে কিনা, কিভাবে আমরা কালচারালি বর্তমানে সেটার সঙ্গে কতটা মিল আছে, এবং কালচারাল ম্যাটেরিয়ালিজম। এই বিষয়গুলো আমাদের আলোচনা করলে দেখা যায় যে শেক্সপিয়ার মূলত সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এজে আলাদাভাবে তাকে দেখা হয়েছে, প্রত্যেকটি এজ তাকে আলাদাভাবে দেখা হয়েছে। এবং আমাদের আজকের দিন পর্যন্ত আমরা যদি দেখি যে শেক্সপিয়ার সব যুগেই সমানভাবে মানুষের খুব প্রিয় ছিলেন এবং অন্যতম শ্রেষ্ঠ রাইটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং এছাড়াও আরও অনেকে আছেন, যেমন গ্রেনভিল বার্কার, যিনি থিয়েট্রিক্যাল ক্রিটিসিজমের প্রবক্তা, অর্থাৎ আমরা তাদেরকেও দেখতে পাবো। পরবর্তীকালে আবার ইমেজ ক্রিটিসিজম, আবার অন্যান্য অনেক লেখক আছেন যাদের কথা আমরা এখানে উল্লেখ করতে পারলাম না, তাদেরকে এককভাবে আলাদা করে আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আজকের বিষয়বস্তু যেহেতু আমার ছিল, অর্থাৎ যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন, সেই পরিবর্তনকে ধরার একটি প্রচেষ্টা, আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।